রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কবি, দার্শনিক, সুরকার নানাভাবেই তো চিনি। কিন্তু আজ আমরা একটু অন্য দিক থেকে দেখব ব্যাপারটা। প্রকৃতির সঙ্গে তার যে একটা গভীর প্রায় আধ্যাত্মিক যোগ ছিল, সেটা কিভাবে তার জীবনের একেবারে শেষের দিকে এসে তার ছবিতে ফুটে উঠল, এই নিয়েই আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা দিক। আমাদের হাতে দুটো বেশ ভালো লেখা আছে। একটাতে শিল্পকলায় প্রকৃতি আর সমাজের সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে, আর অন্যটায় রবীন্দ্রনাথের ওপর প্রকৃতির এমন কিছু প্রভাবের কথা আছে যা নিয়ে হয়তো আমরা সচরাচর অতটা ভাবি না। ঠিক, চেনা পথের বাইরে গিয়ে দেখার চেষ্টা আর কি। একদম। আমাদের লক্ষ্য হল রবীন্দ্রনাথের কাজের গভীরে প্রকৃতির ওই সূক্ষ্ম ছাপগুলো খুঁজে বের করা। শুধু কবিতা বা গান নয়, বরং তার আঁকা ছবি আর দর্শনে প্রকৃতি কিভাবে জড়িয়ে আছে সেটাই বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। চলুন। আচ্ছা, শুরুতেই বলি, শিল্প তো আর শূন্য থেকে আসে না, তাই না? এর একটা প্রেক্ষাপট থাকে, একটা পরিবেশ থাকে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে সেই পরিবেশটা অনেকাংশেই ছিল প্রকৃতি। ছোটবেলা থেকেই নাকি গাছপালা, মেঘের সঙ্গে তার অন্যরকম একটা বন্ধুত্ব ছিল। তিনি নিজেও তো লিখেছেন যে প্রকৃতির সৌন্দর্যের প্রতি তার গভীর অনুরক্তি ছিল শিশুকাল থেকে। গাছপালা, মেঘের সঙ্গে একেবারে বন্ধুর মতো সম্পর্ক। বেশ কাব্যিক, তাই না? অবশ্যই কাব্যিক। তবে এটা শুধু উপভোগ বা দেখার বিষয় ছিল না। রবীন্দ্রনাথ কিন্তু প্রকৃতি আর সমাজকে আলাদা করে দেখেননি, দুটোকে মিলিয়েই দেখতেন। হ্যাঁ, এই ভাবনা থেকেই তো শান্তিনিকেতন, তাই না? একদম। শান্তিনিকেতন তো শুধু প্রকৃতির কোলে একটা স্কুল ছিল না, ওটা ছিল তার শিক্ষা দর্শনের একটা মূর্ত রূপ, যেখানে ক্লাসরুমের বদলে গাছতলা, যেখানে প্রকৃতির নিয়মকানুন, ঋতুচক্র এগুলোই যেন সিলেবাসের অংশ। ওই যে ব্রিটিশ আমলের যে পড়াশোনার ধরন, তার বাইরে গিয়ে প্রকৃতিকেই যেন শিক্ষক বানাতে চেয়েছিলেন তিনি। শান্তিনিকেতনের কথা তো আমরা প্রায় সবাই জানি, কিন্তু শিলাইদহর প্রভাবটাও তো খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই না? যেটা এখন বাংলাদেশে। ঠিক। শিলাইদেহের কথাটা হয়তো তুলনামূলকভাবে একটু কম আলোচিত হয়, কিন্তু এর প্রভাব বিশাল। সেটাই। উনি তো সেখানে জমিদারি দেখতে যেতেন। পদ্মার সেই মন্থর গতি, বিশাল খোলা মাঠ, গ্রামের সাদাসিধে জীবন, এই সব কিছু তার লেখায়, বিশেষ করে ছোট গল্পে একেবারে মিশে গেছে। প্রকৃতি সেখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, কখনো যেন একটা চরিত্র, কখনো মানুষের সুখ দুঃখের নীরব সাক্ষী। ছিন্নপত্রের চিঠিগুলো পড়লেই বোঝা যায় নদীর ধারে বসে থাকাটা তার কাছে ঠিক ছুটি কাটানো ছিল না। সেটা ছিল এক ধরনের ধ্যান। হ্যাঁ, অনেকটা তাই। ধ্যান বা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া, যেখানে বাস্তব আর কল্পনা মিলেমিশে যাচ্ছে। একটা চিঠিতে যেমন লিখছেন না, নদীর দুধারের গ্রাম, মানুষজন, ক্ষেত, মেঘ, নৌকো, বিকেলের নিস্তব্ধ জল যেন ঘুমন্ত শিশু। এই যে দেখাটা, এর মধ্যেই প্রকৃতির সঙ্গে তার গভীর যোগটা বোঝা যায়। এই প্রকৃতির উপলব্ধি থেকেই তাহলে শান্তিনিকেতনের ভাবনা, আবার তার লেখালেখি। কিন্তু সবচেয়ে অবাক লাগে, জীবনের এতগুলো বছর কাটিয়ে প্রায় ৬৩ বছর বয়সে এসে তিনি ছবি আঁকতে শুরু করলেন। এটা তো বেশ অপ্রত্যাশিতই বলা চলে। হ্যাঁ, কিছুটা তো বটেই। তবে আমার মনে হয় এটা নিছক শখের বশে নয়। হয়তো শব্দেরও একটা সীমাবদ্ধতা আছে। যা কথায় প্রকাশ করা যাচ্ছিল না, সেই অতৃপ্তি থেকেই তিনি রেখা আর রঙের দিকে ঝুঁকেছিলেন। অন্য একটা ভাষায় কথা বলতে চাইলেন। অনেকটা তাই। তিনি নিজেও তো বলেছেন, তার ছবি কোনো বাধা ধরা নিয়ম মেনে বা কারো অনুকরণে আঁকা নয়, বরং ছন্দের প্রতি তার যে একটা স্বাভাবিক টান ছিল, রেখা আর রঙের মধ্যেকার যে মেলবন্ধন, সেই আনন্দ থেকেই এর জন্ম। কিন্তু সেই সময়টায় ধরুন ১৯২০ বা ৩০-এর দশকে প্রথাগত শিক্ষা ছাড়া ছবি আঁকার জগতে আসাটা তো বেশ সাহসী একটা ব্যাপার ছিল। তখনকার আর্টের পরিবেশটা কেমন ছিল, প্রাচ্য বা পাশ্চাত্যে? ঠিক, সেটাই বুঝতে হবে। তখন তো শিল্পজগৎ প্রাচ্য বা পাশ্চাত্য দুদিকে বেশ কিছু নিয়মকানুনে বাধা। পাশ্চাত্যে হয়তো ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম চলছে, কিন্তু একটা একাডেমিক ধারা তো ছিলই। আর ভারতে? ভারতে তখন একদিকে যেমন পুরনো ঐতিহ্যবাহী রীতি চলছে, তেমনি নব্যবঙ্গীয় বা বেঙ্গল স্কুলের একটা নিজস্ব ধারাও তৈরি হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের কাজ এগুলোর কোনোটার সঙ্গেই ঠিক মেলে না। তিনি একেবারে নিজের ভেতর থেকে, নিজের আনন্দে এক নতুন পথে হাঁটলেন, কোনো ট্রেনিং ছাড়াই।
সম্পূর্ণ স্বশিক্ষিত। হ্যাঁ, বলা যেতে পারে যেন নিজের ভেতরের তাগিদেই আঁকছিলেন। আর এই যে নতুন পথের খোঁজ, সেখানে প্রকৃতি তাকে একটা বড় আশ্রয় দিয়েছিল। তার ল্যান্ডস্কেপ বা প্রকৃতির ছবিগুলোতে ঠিক কী ধরনের দৃশ্য আমরা দেখতে পাই? শান্তিনিকেতন বা শিলাইদহের ছবি কি বেশি? হ্যাঁ, মূলত শান্তিনিকেতনের ওই রুক্ষ লাল মাটি, দিগন্ত, অস্তগামী সূর্য, আলো আধারিতে ঢাকা গাছপালা, এই সব। আবার শিলাইদহের স্মৃতি থেকেও নদী বা বর্ষার দৃশ্য এসেছে। পলাশ ফুলের লাল, চাঁদের আলোয় ধুয়ে যাওয়া মাঠ, এগুলো আছে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি তো প্রায় ২০০০-এর দেশি ছবি এঁকেছেন শুনেছি। হ্যাঁ, সংখ্যাটা বেশ বড়। কিন্তু তার মধ্যে ল্যান্ডস্কেপ নাকি তুলনামূলকভাবে বেশ কম। এটার কারণ কি হতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। হয়তো তার মূল আগ্রহ ছিল মানুষের মুখের অভিব্যক্তি, মনের ভেতরের জটিলতা বা ওই যে অবচেতন জগতের অদ্ভুত সব রূপ, সেগুলোর দিকে। ল্যান্ডস্কেপগুলো হয়তো সেই তুলনায় একটু বেশি শান্ত, স্থির। হুম। তবে সংখ্যায় কম হলেও তার ল্যান্ডস্কেপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনি যেভাবে প্রকৃতিকে দেখেছেন, সেটা অন্যদের থেকে বেশ আলাদা। অন্যদের থেকে আলাদা মানে পাশ্চাত্যের বা প্রাচ্যের অন্য শিল্পীরা যেভাবে প্রকৃতিকে দেখতেন তার থেকে আলাদা? দেখুন, পাশ্চাত্যের শিল্পে, বিশেষ করে রেনেসাঁস বা তার পরে, প্রকৃতিকে খুব নিখুঁতভাবে আঁকার একটা চেষ্টা ছিল। ল্যান্ডস্কেপ হতো কোনো ঘটনার পটভূমি অথবা প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণ দেখানোর একটা মাধ্যম। অনেকটা সায়েন্টিফিক অবজারভেশনের মতো। হ্যাঁ, সেরকমও বলা যায়। আর অন্যদিকে ধরুন দূরপ্রাচ্যে, মানে চীন বা জাপানে, তাওবাদ বা জেন বুদ্ধিজমের প্রভাবে প্রকৃতিকে দেখা হতো অনেক বেশি আধ্যাত্মিক দৃষ্টিতে। ছবিতে আসত মহাবিশ্বের বিশালতা, রহস্য, আর তার মধ্যে মানুষ খুব ছোট একটা অংশ। ফর্মগুলো হতো প্রতীকী। রবীন্দ্রনাথ তাহলে কোথায় ফিট করছেন? রবীন্দ্রনাথ এই দুই ঘরানার কোনোটাতেই ঠিক পুরোপুরি পড়েন না। তিনি যেটা খুঁজতেন সেটা হলো সাদৃশ্য, মানে বস্তুর বাইরের রূপটা হুবহু নকল না করে তার ভেতরের সত্তা বা ভাবটাকে প্রকাশ করা। আচ্ছা, সাদৃশ্য মানে ইনার এসেন্সটা। একদম। ধরুন, একটা গাছের ছবি আঁকলে শুধু ডালপালা পাতা নয়, বরং গাছটার মধ্যে যে একটা প্রাণ আছে বা একটা স্থিরতা আছে, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা। তার ছবিতে ফর্মগুলো তাই বেশ সরল, কিন্তু একেবারে অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্তও নয়। একটা নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন তিনি। তার মানে তার ছবি আঁকার একটা নিজস্ব পদ্ধতি ছিল, নিজস্ব দর্শন ছিল। আপনি বলছিলেন না ওনার আঁকার কয়েকটা পর্যায়ও নাকি দেখা যায়? হ্যাঁ, মোটামুটি ৩টে পর্যায়ে লক্ষ্য করা যায়। একেবারে প্রথম দিকে তার আঁকা ছিল মূলত কালি কলমে, সাদা কালো। লেখার কাটাকুটি থেকে যেমন অদ্ভুত সব আকার বেরিয়ে আসত, অনেকটা সেই রকম জৈব বা অর্গ্যানিক ফর্ম। আলো ছায়ার কাজ কি তখন ছিল? এমনভাবে নয়, টোনাল ভ্যারিয়েশন খুব কম ছিল তখন। এরপর দ্বিতীয় পর্যায়ে তিনি আঁচড় কেটে বা ঘন ঘন রেখা টেনে হ্যাচিং, ছবির মধ্যে আলো ছায়ার একটা খেলা আনার চেষ্টা করেন। কাগজের সাদা অংশ আর কালির আঁচড়ের মধ্যে একটা গ্রাফিক কোয়ালিটি তৈরি হয়। শিল্পী পল ক্লির কথা বলছিলেন যেন। হ্যাঁ, পল ক্লি যেমন বলতেন, একটা রেখাকে হাঁটতে নিয়ে যাওয়া, মানে রেখাটা যেন আপন মনে ছবিতে ঘুরে বেড়াচ্ছে, চলন খুঁজে নিচ্ছে। রবীন্দ্রনাথের এই পর্বের কাজে সেরকম একটা ব্যাপার দেখা যায়। আর তৃতীয় পর্যায়ে ল্যান্ডস্কেপগুলো কি এই সময় বেশি করে আসে? হ্যাঁ, মূলত এই তৃতীয় পর্যায়েই ল্যান্ডস্কেপগুলো বেশি করে দেখা যায়। তখন তিনি নানা রকম মিডিয়াম ব্যবহার করছেন, স্বচ্ছ কালি, জল রং, ক্রেয়ন, প্যাস্টেল। আর এই ছবিগুলোতে একটা অসাধারণ মুড বা আবহ তৈরি হয়েছে, মানে তখনকার ভারতীয় আধুনিক চিত্রশিল্পীদের মধ্যে যা খুব একটা দেখা যেত না। আরেকটা মজার বিষয় আছে না? হ্যাঁ, বলুন। ওনার মুখের ছবি বা মানুষের অবয়বগুলোয় যেমন একটা অদ্ভুত, রহস্যময়, কখনো বেশ ভায়োলেন্ট অভিবৃত্তি দেখা যায়, ল্যান্ডস্কেপগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক শান্ত, সুগঠিত, তাই না? ঠিক বলেছেন। মনে হয় যেন তার শিল্পীমন প্রকৃতির বিশালতা আর স্থিতি খুঁজে পেয়ে এই ছবিগুলোতে এক ধরনের আশ্রয় পেত। গাছ, পাথর, নদী, এদের তো একটা নিজস্ব ছন্দ আছে, নিয়ম আছে। সেই শান্ত ভাবটাই হয়তো ছবিতে এসছে। আর ওনার আঁকার কৌশল, সেগুলো তো বেশ অন্যরকম ছিল শুনেছি। তেল রং নাকি একদম ব্যবহার করতেন না। হ্যাঁ, ঠিক। তিনি মূলত দ্রুত শুকিয়ে যায় এমন মাধ্যম পছন্দ করতেন, যেমন পেলিকান কালি, ক্রেয়ন, প্যাস্টেল। তেল রং শুকোতে সময় নেয়,
হয়তো ওনার কাজের গতির সঙ্গে সেটা যেত না। আর শুধু তুলি কলম নয়, না না, শুধু তুলি বা নিব নয়, হাতের কাছে যা পেতেন, ন্যাকড়ার টুকরো, তুলো, কলমের ভোতা দিকটা, এমনকি নিজের আঙুল, সেগুলো দিয়েই কাজ করতেন। ভাবা যায়। এর ফলে তো ছবিতে একটা অন্যরকম টেক্সচার আসত নিশ্চয়। একদম, একটা স্বতঃস্ফূর্ত বুনট তৈরি হতো। আর উনি তো প্রথাগত পার্সপেক্টিভের নিয়মও বিশেষ মানতেন না। রঙের গাঢ় আর হালকা শেড পাশাপাশি বসিয়েই ছবিতে একটা গভীরতা বা 3D এফেক্ট আনার চেষ্টা করতেন। রঙের ব্যবহারটা কেমন ছিল? ধরুন, গাঢ় নীল বা বাদামির পাশে হয়তো উজ্জ্বল হলুদ বা কমলা। শিল্পী কেজি সুব্রমণ্যন খুব সুন্দর বলেছেন, রবীন্দ্রনাথের ছবিতে টেক্সচারের মায়াবী বুনন, রঙের মন্ত্রমুগ্ধকর ঔজ্জ্বল্য আর জোরালো গ্রাফিক উপস্থিতি দেখা যায়। আসলে ছন্দের প্রতি তার যে একটা গভীর বোধ ছিল, সেটাই যেন ছবিতে রূপ পেত। উনি তো বলতেনও, ছন্দের নীতি জড় পদার্থকে জীবন্ত সৃষ্টিতে রূপান্তরিত করে। ঠিক তাই। তার ল্যান্ডস্কেপও দেখবেন, একদিকে হয়তো স্থির পাহাড় বা গাছের গুড়ি, আবার তার পাশেই হয়তো এঁকেবেঁকে চলে যাওয়া পথ বা তির্যক রেখা। একটা স্থির আর গতিময়তার সহ অবস্থান। জাপানি শিল্পের প্রভাবের কথাও তো বলছিলেন, সেটা কিভাবে এলো? হ্যাঁ, ১৯১৬ সালে জাপান ভ্রমণের পর সেখানকার শিল্পের প্রতি তার একটা গভীর মুগ্ধতা তৈরি হয়। বিশেষ করে জাপানি শিল্পীদের কাজের মধ্যে যে একটা নীরবতা, একটা সংযম আর আলো আধারির খুব পরিমিত ব্যালেন্সড ব্যবহার, সেটা তাকে খুব টেনেছিল। আচ্ছা। জাপানি শিল্পে নোটান বলে একটা কনসেপ্ট আছে, যার মানে হলো আলো আর অন্ধকারের একটা সুষম বন্টন, একটা হারমোনি। পাশ্চাত্যের কিয়ারোস্কিউরো যেমন আলো ছায়ার নাটকীয়তা তৈরি করে, নোটান সেরকম নয়, অনেক শান্ত। রবীন্দ্রনাথের ছবিতে এই নোটানের প্রভাবটা বেশি নিক্ষেপ যায়। তার মানে তিনি আলো আধারির নাটকীয়তার চেয়ে সামঞ্জস্যের উপর জোর দিতেন। মনে হয় তাই। তিনি তো বিশ্বাস করতেন, শিল্প মানে ফটোগ্রাফি নয়, হুবহু নকল করা নয়। শিল্প হলো আবেগ দিয়ে দেখা, আর সেই দেখাটাকে নিজের মতো করে প্রকাশ করা। এই যে এতক্ষণ ধরে আমরা তার ছবি, আঁকার কৌশল, দেখার ভঙ্গি এগুলো নিয়ে কথা বললাম, এর পেছনে তো ওনার একটা গভীর দর্শনও কাজ করেছে, তাই না? যেটা হয়তো প্রকৃতিকে দেখতে দেখতেই তৈরি হয়েছিল। অবশ্যই। সেই দর্শনটা বেশ কয়েকটা দিক থেকে বোঝা যায়। প্রথমত, জীবনের একটা ইউনিভার্সাল ছন্দ বা রিদমের ধারণা। গীতাঞ্জলির ওই লাইনটার মতো। হ্যাঁ, সেই যে বলছেন যে জীবন স্রোত আমার শিরায় শিরায় বয়ে চলেছে, তা বিশ্বজুড়ে বয়ে চলেছে এবং ছন্দে ছন্দে নৃত্য করছে। এই উপলব্ধিটা তিনি প্রকৃতির মধ্যেই পেতেন। গাছের বেড়ে ওঠা, নদীর বয়ে যাওয়া, ঋতুর আসা যাওয়া, সবকিছুর মধ্যেই তিনি এক অন্তর্লীন ছন্দ খুঁজে পেতেন। আর দ্বিতীয়ত, খুব ছোট, খুব সাধারণ জিনিসের মধ্যেও অসামান্যকে খুঁজে পাওয়ার ক্ষমতা। একটা শিশির বিন্দু, আকাশে ভেসে যাওয়া মেঘের টুকরো, বা গ্রীষ্মের দুপুরে গাছের ছায়ায় ঝিঝির ডাক, এই সব আপাত দৃষ্টিতে তুচ্ছ জিনিসের মধ্যেও তিনি গভীর অর্থ, গভীর সৌন্দর্য, এমনকি এক ধরনের স্পিরিচুয়াল উপস্থিতি অনুভব করতেন, যা আমরা হয়তো চোখেই দেখি না। ঠিক। তৃতীয়ত, প্রকৃতি তার কাছে শুধু গাছপালা, মাটি, জল ছিল না। প্রকৃতি ছিল এক জীবন্ত সত্তা, এক বিরাট প্রাণ, অনেকটা উপনিষদের ঋষিদের মতো, যারা প্রকৃতির মধ্যেও চৈতন্যকে অনুভব করতেন। তিনি প্রকৃতিকে দেখতেন সবচেয়ে বড় শিক্ষক আর আত্মার সঙ্গী হিসেবে। আর চতুর্থ একটা বিষয় বলছিলেন। হ্যাঁ, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তার ল্যান্ডস্কেপগুলোতে মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। কিন্তু তার সত্ত্বেও ছবিগুলো কিন্তু শূন্য বা প্রাণহীন গণে হয় না, বরং প্রকৃতির বিশালতার মধ্যে দাঁড়িয়েও জীবনের প্রতি, মানুষের প্রতি তার যে গভীর আস্থা, সেই উষ্ণতাটা ছবিগুলোর মধ্যে ছড়িয়ে থাকে। ছবির মেজাজটা কেমন? বিষণ্ণ নাকি? দুটোই আছে। কখনো হয়তো খুব বিষণ্ণ, রহস্যময়, প্রায় পরাদাস্তব একটা আবহ, আবার কখনো বা প্রকৃতির শান্ত, স্নিগ্ধরূপের উদযাপন। তাহলে মোটের ওপর যা দাঁড়াচ্ছে, রবীন্দ্রনাথের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা ছিল অনেকগুলো স্তরের: দার্শনিক, শিক্ষাগত, নিবিড় ব্যক্তিগত, আর জীবনের শেষ দিকে এসে শৈল্পিক প্রকাশের একটা নতুন রাস্তা। একদম। আর ছবিগুলো যেন এই জটিল, গভীর সম্পর্কের একটা জানালা খুলে দেয়। আর তার পদ্ধতিটাও ছিল একেবারে নিজস্ব,
প্রাচ্য বা পাশ্চাত্যের কোনো চলতি ধারাকে অনুসরণ না করে ছন্দ আর ওই যে বললেন সাদৃশ্য বা অন্তর্নিহিত সত্তা সেগুলোকে গুরুত্ব দিয়ে নিজস্ব কৌশল আর মাধ্যম ব্যবহার করে একটা একান্ত ব্যক্তিগত প্রকাশ। শিলাইদহের মতো জায়গার প্রভাব বা প্রকৃতির ছোট ছোট উপাদানও যে তার ভাবনার জগতে কতখানি গুরুত্বপূর্ণ ছিল সেটাও বোঝা যায়। ঠিক তাই, আর এই গভীর সংযোগটা বুঝতে পারলে তার কবিতা, গান, লেখার পাশাপাশি তার ছবিগুলোকেও যেন একটা নতুন আলোয় দেখা যায়। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, প্রকৃতি শুধু দেখার জিনিস নয়, প্রকৃতি হতে পারে অনুপ্রেরণা, ছন্দ আর গভীর দার্শনিক উপলব্ধির এক অফুরন্ত উৎস। রবীন্দ্রনাথের কাছে প্রকৃতি ছিল তার জীবন আর শিল্প দুটোকেই মিলিয়ে দেওয়া এক সেতু। শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই। আমরা তো আলোচনা করলাম যে রবীন্দ্রনাথের ল্যান্ডস্কেপে মানুষের উপস্থিতি প্রায় নেই, বিশেষ করে জীবনের শেষ দিকের ছবিগুলোতে। প্রকৃতির ওই বিশাল প্রায় অপ্রতিরোধ্য রূপের সামনে দাঁড়িয়ে এই যে মানুষের অনুপস্থিতি, এটা কি কোনো বিশেষ ইঙ্গিত দেয়? এটা ভাবার মতো বিষয়। এটা কি প্রকৃতির তুলনায় মানুষের ক্ষুদ্রতা বা নগণ্যতার কথা বলে, নাকি এটা প্রকৃতির সঙ্গে মানুষের এতটাই একাত্ম হয়ে যাওয়ার কথা বলে যে আলাদা করে মানুষের ছবি আঁকার প্রয়োজনই ফুরিয়ে যায়? অথবা এর মধ্যে কি তার শেষ জীবনের একাকিত্ব বা বিষণ্ণতারও কোনো ছায়া থাকতে পারে? কি মনে হয়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।